Assalamu alaikum, dear viewers. Hope you all are well by the grace of Almighty Allah. I am also well. Today we will see the solution to 1.3.3. That means from the experience opinion matters of class 9 নবম শ্রেণীর opinion matters এই এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখব আজকে 1.3.3 এর সলিউশন এবং এটি পেজ হচ্ছে 15। দিস ইজ আওয়ার টাস্ক। এই হচ্ছে আমাদের কাজটি। এই কাজটি করতে হবে আমাদের। ইউ ক্যান লিস্ট ইউর রেসপন্সেস ইন দ্য ফলোইং গ্রিড। নিচের গ্রিডে বা ছকে তুমি তোমার উত্তরগুলো সাজিয়ে লিখতে পারো সারণীতে। তাহলে এখানে একটা কলাম প্রথমে আছে ফ্যাক্ট, পরে ওপিনিয়ন, তারপরে হচ্ছে দ্য স্ট্র্যাটেজিস ইউ হ্যাভ ইউজড টু সেপারেট ফ্যাক্টস এন্ড ওপিনিয়নস। তারপরে লাস্ট বা ফোর্থ কলামে আছে হাউ দ্য রাইটার্স ওপিনিয়নস ইনফ্লুয়েন্স ইউর ফিলিংস, অপিনিয়নস অর থটস এটসেট্রা। অর্থাৎ এখানে আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে আগে পরপর দুইটা ক্লাসে 2 দিন 2টা টেক্সট পড়লাম, সেই টেক্সট গুলো থেকে কোনগুলা ফ্যাক্ট ছিল এবং কোনগুলা ওপিনিয়ন ছিল। যেটা ফ্যাক্ট ছিল সেটা আমরা ফ্যাক্টের কোটায় অর্থাৎ কলামে লিখবো, তারপরে যেটা ওপিনিয়ন সেটা ওপিনিয়নের কলামে লিখবো। তারপরে ফ্যাক্ট এবং ওপিনিয়ন এই দুইটা বিষয় আমরা কোন কৌশলের মাধ্যমে ডিস্টিংগুইশ বা চিহ্নিত করলাম বা পার্থক্য নিরূপণ করলাম, ফ্যাক্ট এবং ওপিনিয়নকে যে কৌশলের মাধ্যমে পার্থক্য নির্ণয় করলাম সেই কৌশলটা আমাদের লিখতে হবে এখানে থার্ড কলামে। আর ফোর্থ কলামে লিখতে হবে কিভাবে লেখকের মতামত আমার ভাবনা বা মতামতকে প্রভাবিত করলো। এখানে তারা কিন্তু একটা আমাদের জন্য করে দেখিয়ে দিয়েছে, যেমন ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেখানো হলো। তো আমরা যদি এটা দেখি তাহলে একটু সুবিধা হবে, যেহেতু তারা একটা করে দিল। তো তারা প্রথমে যে ফ্যাক্ট নিল, দ্য 1954 নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ অ্যাওয়ার্ডেড টু দ্য আমেরিকান অথর আর্নেস্ট হেমিংওয়ে 1899 টু 1961। অর্থাৎ 1954 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আমেরিকার লেখক আর্নেস্ট হেমিংওয়েকে, যিনি 1899 সালে মৃত্যুবরণ করেন এবং 1961 সালে 1899 সালে যিনি জন্মগ্রহণ করেন এবং 1961 সালে মৃত্যুবরণ করেন। 1899 প্রথম যে সালটা এটা হচ্ছে ওনার জন্মসাল, আর পরে যেটা এটা হচ্ছে 1961 ওনার মৃত্যু সাল, মৃত্যুর সময়। তারপরে ওপিনিয়ন তারা দিল organizations for writers palliate the writer's loneliness but I doubt if they improve his writing। অর্থাৎ লেখকদের সংগঠনগুলো লেখকদের নিঃসঙ্গতাকে প্রশমিত করে বা দূর করে, কিন্তু আমার সন্দেহ হয় সেগুলো বা এই সংগঠনগুলো তাদের লেখার মান উন্নত করে কিনা। এটা হচ্ছে লেখকের ওপিনিয়ন। এখন কিভাবে স্ট্র্যাটেজিটা কি এই গড়ে তারা কি লিখলো, স্ট্র্যাটেজির কলামে লিখলো দ্য রাইটার ইউজড আই ডাউট হুইচ মিনস দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড হিজ ওন ওপিনিয়ন। এখানে রাইটার ব্যবহার করলেন যে আমি সন্দেহ করি বা আমার সন্দেহ হয়, এর দ্বারা লেখক বোঝা যাচ্ছে তার নিজস্ব বা ওনার নিজস্ব ওপিনিয়ন বা মতামতই আমাদের সাথে শেয়ার করলেন। তারপর শেষ কলামে লিখলো দ্য রাইটার্স ওপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্সড মাই থটস। লেখকের মতামত আমার ভাবনাকে ইতিবাচক ভাবে প্রভাবিত করেছে, কারণ লেখক এখানে ইতিবাচক কথাই বলেছেন, সুতরাং লেখকের ভাবনা তো ইতিবাচক ভাবে প্রভাবিত করবে, সেটাই স্বাভাবিক। তো এগুলা তারা কিভাবে লিখলো, এগুলো লিখলো তারা এই যে প্রথম টেক্সট থেকে। আমাদের কিন্তু কাজটা এটাই যে প্রথম টেক্সট গুলো আমরা এই জন্য কিন্তু খুব ভালোভাবে অর্থ সহ পড়েছি, এখন আমাদের কাজটা করতে সুবিধা হবে। কারণ এখানে যে 1.3.3 তে আমাদের বলেই দিল যে টেক্সট গুলো ভালোভাবে পড়ো, তারপরে ঘটনা এবং মতামত অর্থাৎ ফ্যাক্ট এবং ওপিনিয়ন চিহ্নিত করো। ফ্যাক্ট এবং ওপিনিয়ন চিহ্নিত করার জন্য যে কৌশলগুলো অবলম্বন করেছো সেগুলো লেখো। তারপর লিখতে হবে কি লেখকের মতামত কিভাবে তোমার ভাবনাকে প্রভাবিত করেছে। তো ওই যে তারা প্রথম যেটা দিল 1954 সালে, এটা ফ্যাক্ট। তারপরে ওই যে যেটা দিল ওপিনিয়ন এর ইয়াতে তারা ওইটা এইখান থেকে তারা নিল। তারপরে কিভাবে আই ডাউট, ডাউট শব্দটা তাকাতে বোঝা গেল যে ওইটা লেখকের একটা পার্সোনাল ভিউ। তো এই হচ্ছে তাদের যেটা তারা করে দেখালো আমাদের জন্য সেটা। এই যে তারা এইখান থেকে ওপিনিয়ন নিয়েছিল। Organizations for writers palliate the writers, এই যে এখানে the writers loneliness but I doubt if they improve his writings। এখানে এটা ওপিনিয়ন হিসাবে নিছে এবং স্ট্র্যাটেজি দেখাইলো আই ডাউট কথাটা তাকাতে বোঝা গেল এটা লেখকের পার্সোনাল ভিউ বা ওপিনিয়ন। তো এখন আমরা একটা করে দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের করতে হবে আরো 5টা, কারণ এখানে আছে মোট 6টা। তার মানে
একটার পরে আমাদের আরো করতে হবে 5টা, তাহলে 5টা করলে আমরা প্রথম টেক্সট থেকে 2টা যদি নিই তাহলে পরবর্তী টেক্সট থেকে নিতে হবে 3টি, আর যদি প্রথম টেক্সট থেকে 3টি নিয়ে নিই তাহলে পরবর্তী টেক্সট থেকে 2টি নিব, এভাবে করে ফেলি। তো প্রথম টেক্সট থেকে 2টাই নিই আমরা। আমরা প্রথম টেক্সট থেকে আরেকটা ফ্যাক্ট প্রথমে নেই, ফ্যাক্টের ঘরে যাই, যেহেতু ফ্যাক্ট নিতে হবে প্রথমে, প্রথম কলামটা হচ্ছে ফ্যাক্ট, তাই আমরা একটা ফ্যাক্ট নির্ধারণ করি। এখানে আমরা আরো ফ্যাক্ট আছে যে আনউইলিং টু ট্রাভেল টু স্টকহোম আফটার টু নিয়ারলি ফ্যাটাল প্লেন ক্র্যাশেস, Hemingway asked John C. Cabot, the United States ambassador to Sweden at the time, to read his acceptance speech. অর্থাৎ প্রায় মারাত্মক দুটি বিমান দুর্ঘটনার পর সুইডেনে যেতে অনিচ্ছুক হেমিংওয়ে তার দেশের রাষ্ট্রদূত জন সি ক্যাভুটকে অনুরোধ করেন তার স্বাগত বক্তব্যটি পড়ে শোনাতে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট বা সত্য বিষয়, এটা ফ্যাক্ট। তাহলে আমরা একটা ওপিনিয়ন নিই এখন। এটা আমরা প্রথম কলামে অর্থাৎ ফ্যাক্টের যে কলামটা সেই কলামে লিখে দেবো এই সেন্টেন্সটা, যে আনউইলিং টু ট্রাভেল, এখান থেকে পুরো সেন্টেন্সটা লিখে দেব ফ্যাক্টের কলামে। ফ্যাক্টের কলামে লেখার পর আমরা একটা ওপিনিয়ন লিখবো। ওপিনিয়ন লিখে দিতে পারি পরেরটাই, যে দিস অ্যাকসেপ্টেন্স স্পিচ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট এভার। এই স্বাগত বক্তব্যটাকে এখন পর্যন্ত বা যাবৎকালের শ্রেষ্ঠ স্বাগত বক্তব্য হিসেবে বিবেচনা করা হয়, এটা ওপিনিয়ন। তাহলে এটা যে ওপিনিয়ন সেটা আমি কিভাবে দিলাম, এটা ওপিনিয়নের করে দেওয়া হইলো। তারপরে ধরো থার্ড কলামে আমাদের দিতে হবে স্ট্র্যাটেজি বা কৌশল, এই যে এই কলামে, এই যে এখানে স্ট্র্যাটেজি দিতে হবে। তারা একটা দেখাইছিল যে এখানে আই ডাউট কথাটা থাকাতে বোঝা গেল এটা ওপিনিয়ন, এটা হচ্ছে কৌশল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে দেখো কনসিডার্ড কথাটা থাকাতে বোঝা যাচ্ছে এই শব্দটা, অর্থাৎ এই যে সেন্টেন্সটা বা এই যে মতামত, এটা হচ্ছে লেখকের একটা নিজস্ব ভাবনা বা ওপিনিয়ন। এটা একটা দিস অ্যাকসেপ্টেন্স স্পিচ ইজ কনসিডার্ড কথাটা প্রমাণ করে যে ইটস এ রাইটার্স ওপিনিয়ন। সুতরাং আমি যদি বলে দিই সেটা হয়তো তোমাদের মনে থাকবে না, তাই এক্ষেত্রে লিখে দিই, এটা তোমাদের একটু মনে থাকবে। এটা তোমরা সরাসরি লিখে রাখতে পারো। এই যে এখানে লিখে দিলাম প্রথম যে এটা থার্ড কলামে তোমরা এটা লিখতে পারো। কিভাবে আমরা চিহ্নিত করলাম, হিয়ার দ্য ওয়ার্ড কনসিডার্ড ইন্ডিকেটস এ সাবজেক্টিভ ভিউ পয়েন্ট দ্যাট সাজেস্টস এন ওপিনিয়ন। এখানে কনসিডার্ড শব্দটা নির্দেশ করে এটি লেখকের ব্যক্তিগত মতামত, যা ওপিনিয়ন মূলত। তাহলে এই হচ্ছে দ্বিতীয়। আর 3 নাম্বার এর জন্য আরেকটা ফ্যাক্ট আমরা নির্ধারণ করি। আরেকটা ফ্যাক্ট নির্ধারণ করতে পারি এইভাবে, ওই প্রথম টেক্সট থেকে আনি। ইট উড বি ইম্পসিবল, এই যে ইট উড বি ইম্পসিবল ফর মি টু আস্ক দ্য অ্যাম্বাসেডর অফ মাই কান্ট্রি টু রিড এ স্পিচ ইন হুইচ এ রাইটার সেড অল দ্য থিংস হুইচ আর ইন হিজ হার্ট। এটা হচ্ছে একটা ফ্যাক্ট বা সত্য বিষয়, সত্য ঘটনা এটা। তারপরে ওপিনিয়নের করে আমরা লিখে দিতে পারি পরের সেন্টেন্সটাই, থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিসার্নেবল ইন হোয়াট এ ম্যান রাইটস অ্যান্ড ইন দিস সামটাইমস হি ইজ ফরচুন। এইটুকু দিলেই হবে, তাহলে এটা হয়ে যাবে ওপিনিয়ন। তারপরে স্ট্র্যাটেজি কি, স্ট্র্যাটেজিটা ওটা প্যাসেজে পাওয়া যায় না, এটা স্ট্র্যাটেজিটা বানিয়ে দিতে হয় অর্থাৎ লিখতে হয়। সেক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজি দিতে পারবো এটা, Here the word may indicates the writer's personal thought about the fact. এখানে এই যে মে শব্দটা থাকাতে বোঝা যাচ্ছে এটা লেখকের একটা ব্যক্তিগত মতামত, ঘটনার আলোকে বা ঘটনার উপরে লেখকের দেওয়া একটা ব্যক্তিগত মতামত এটি। কারণ এখানে এই মে কথাটাই প্রমাণ করে এটা। সুতরাং আমরা বলতে পারি এটা মে কথাটা থাকার জন্য এটা একটা ওপিনিয়ন হয়ে গেল, এটা লেখকের পার্সোনাল থট বা ভিউ পয়েন্ট। আর আমরা ফোর্থ কলামে সবগুলার ক্ষেত্রে লিখতে পারি এটাই, প্রথমটাই, দ্য রাইটার্স অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্সড মাই থটস। কারণ এখানে লেখক যে কথাগুলো বলছেন সবগুলো কিন্তু পজিটিভ বা ইতিবাচক, সুতরাং পজিটিভ কথাবার্তা আমাকে পজিটিভলি বা ইতিবাচক প্রভাবিত করবে। এটাই আমরা সব ক্ষেত্রেই লিখে দিতে পারি। তারপরে আমরা আর 3টা নিয়ে নিতে পারি দ্বিতীয় এই টেক্সট থেকে, অর্থাৎ এই থিওডর রুজভেল্ট থেকে। থিওডর রুজভেল্ট সম্পর্কে দ্বিতীয় টেক্সট আমাদের, ওইখান থেকে আমরা আর 3টি ফ্যাক্ট এবং ওপিনিয়ন বেছে নিতে পারি। তো প্রথম সেন্টেন্সটাকে ফ্যাক্ট নিতে পারি, যেমন থিওডর রুজভেল্ট ইজ দ্য বেস্ট নোন অ্যাজ দ্য 26th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। সরাসরি এটুকু দিলে থিওডর রুজভেল্ট ইজ দ্য
26th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। থিওডোর রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের 26তম প্রেসিডেন্ট। এটা একটা ফ্যাক্ট, সত্য ঘটনা। তারপরে আমরা ওপিনিয়ন হিসাবে দিতে পারি এ হিরো বিকেম এ হিরো টু মিলিয়নস অফ আমেরিকানস। এইটুকু শব্দ দিলেই হবে। হি বিকেম এ হিরো টু মিলিয়নস অফ আমেরিকানস। এটা হচ্ছে একটা ওপিনিয়ন। কারণ হিরো বা আদর্শ ছিলেন সবার কাছে, কিন্তু তিনি হিরো বা আদর্শ না। কারণ ওয়ান ক্যান নট প্লিজ এভরিওয়ান বা এভরিবডি। একজন ব্যক্তি সবাইকে সন্তুষ্ট করতে পারে না। এটা লেখকের মূলত যেই যে মতামতটা, এটা হচ্ছে একটা ডিবেটেবল, মানে হচ্ছে তর্ক সাপেক্ষ বা বিতর্কিত। দ্য ওপিনিয়ন ইজ ডিবেটেবল বিকজ এভরিওয়ান মে নট লাইক হিম। কারণ সবাই তো ওনাকে পছন্দ নাও করতে পারেন। সুতরাং এটা একটা আমাদের স্ট্র্যাটেজি বা কৌশল। তিন নং কলামে আমরা এটা লিখবো, দ্য ওপিনিয়ন ইজ ডিবেটেবল। এই মতামতটি বিতর্কিত বা তর্ক সাপেক্ষ, বিকজ এভরিওয়ান মে নট লাইক হিম, প্রত্যেকেই তাকে পছন্দ নাও করতে পারে। তারপরে আমরা আরেকটা যদি ফ্যাক্ট নেই, তাহলে আরেকটা ফ্যাক্ট নিতে পারি থিওডোর রুজভেল্ট স্পিচ ওয়াজ অ্যাবাউট, এই যেটা থিওডোর রুজভেল্ট স্পিচ, অথবা আমরা বলতে পারি ওই যে এটা থিওডোর রুজভেল্ট গ্যাব। এটাও একটা ফ্যাক্ট। থিওডোর রুজভেল্ট গ্যাব দিয়েছিলেন হিজ সিটিজেনশিপ ইন এ রিপাবলিক স্পিচ। সিটিজেনশিপ ইন এ রিপাবলিক স্পিচ, এই ভাষণটি অন এপ্রিল 23, 1910 এট দ্য সোরবান ইন প্যারিস। প্যারিসের সোরবানে 1910 সালের 23 এপ্রিল সিটিজেনশিপ ইন এ রিপাবলিক স্পিচ এই বক্তব্যটি দিয়েছিলেন। এটা একটা ফ্যাক্ট। তারপর ওপিনিয়নের ঘরে দিতে পারি দিস পিস ইজ ফেমাস ফর রুজভেল্টস থটস অ্যাবাউট। এটা দিস পিস ইজ ফেমাস শুধু এইটুকু দিলেই হবে, এই বক্তব্যটি বিখ্যাত ছিল। এটাও একটা ওপিনিয়ন লেখকের। এটা ওপিনিয়ন, সেটা আমরা কিভাবে বুঝলাম? এটা যে ওপিনিয়ন সেটা আমরা বুঝলাম কিভাবে? ওইটার জন্য এইটুকু লিখে দিতে পারি আমরা। হিয়ার দ্য ওয়ার্ড ফেমাস রিফ্লেক্টস দ্য রাইটার্স পার্সোনাল ভিউ। এখানে ফেমাস শব্দটি লেখকের ব্যক্তিগত মতাদর্শকে তুলে ধরে, অনুভূতি বা ব্যক্তিগত মতামতকেই তুলে ধরে। কারণ ইট মে নট বি ফেমাস টু অল, কারণ এটা সবার কাছে ফেমাস নাও হইতে পারে, বিখ্যাত সবার কাছে এটা নাও হতে পারে। তো এইগুলো আমাদের 5টি সিক্সথ ষষ্ঠ বা আরেকটি, যদি আমরা ফ্যাক্ট এবং ওপিনিয়ন বাছাই করি তাহলে কোনটা নেওয়া যেতে পারে আমরা দেখে নিই। আরো অনেক ফ্যাক্ট আছে এবং ওপিনিয়নও আছে, তার মাঝে থেকে আমরা সবচাইতে যেগুলা কমন এবং সবচাইতে ভালো সেগুলা নিচ্ছি। রুজভেল্ট স্পিচ, অর্থাৎ রুজভেল্টের বক্তব্যটা কিসের উপরে ছিল বা কিসের উপর ভিত্তি কইরা, কি প্রসঙ্গে, সেটা একটা ফ্যাক্ট। সুতরাং আমরা এটা বেছে নিতে পারি। Roosevelt's speech was about the duties and responsibilities of both the state to citizens and citizens to the state. অর্থাৎ রুজভেল্টের বক্তব্যটা ছিল রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব কর্তব্য এবং নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য। এই তো এটা একটা ফ্যাক্ট। তারপরে আমরা ওপিনিয়ন হিসাবে নিতে পারি, তিনি বললেন তার বক্তব্যে কান্ট্রির সাকসেস ডিপেন্ডস অন ডিসিপ্লিনড ওয়ার্ক এন্ড ক্যারেক্টার। একটা দেশের সাফল্য নির্ভর করে শৃঙ্খলিত কাজ, সুশৃঙ্খল কাজ এবং চরিত্রের উপরে। এটা হচ্ছে তার ওপিনিয়ন। কারণ এটা ওপিনিয়ন কিভাবে বুঝলাম? স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে এই, কারণ একটা দেশের সাফল্যের জন্য শৃঙ্খলিত কাজ, সুশৃঙ্খল কাজ এবং ওই যে যেটা বললো অর্থাৎ ক্যারেক্টার বা চরিত্র, এগুলা ছাড়াও আরো অনেক বিষয় নির্ভর করে। একটা দেশের সফলতার পেছনে আরো অনেক বিষয় আছে, সফলতার জন্য আরো অনেক বিষয় আছে, সেগুলোকে বলা হয় নাই। সুতরাং এটা লেখকের ওপিনিয়ন, এটা আমরা এইভাবে লিখবো। আই থিঙ্ক ইট ইজ রাইটার্স পার্সোনাল ভিউ পয়েন্ট। আমি মনে করি এটা লেখকের ব্যক্তিগত মতাদর্শ। বিকজ এ কান্ট্রি সাকসেস ডিপেন্ডস অন মেনি আদার থিংস এক্সেপ্ট দিস টু থিংস। কারণ একটা দেশের সাফল্য আরো অন্যান্য অনেক জিনিসের উপরে নির্ভর করে, এই দুইটা জিনিস ছাড়াও। সাচেস যেমন হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম, ইউনিটি, একতা, ইন্টিগ্রিটি, সাধুতা বা ন্যায়পরায়ণতা, অনেস্টি মানে সততা, পেট্রিয়টিজম মানে দেশপ্রেম বা দেশাত্মবোধ। দেশের মানুষের বা নাগরিকদের যদি দেশপ্রেম বা দেশাত্মবোধ না থাকে তাহলে একটি দেশের উন্নয়ন সম্ভব হয় না। সুতরাং এই বিষয়গুলোও কিন্তু প্রয়োজন। শুধু দুইটা বিষয় যে উল্লেখ করলেন উনি, ওইটা হচ্ছে ওনার একটা পার্সোনাল ভিউ পয়েন্ট। এই হচ্ছে স্ট্র্যাটেজি। আর সব ক্ষেত্রে আমরা লিখবো এই যে এইটাই, প্রথমটাই, তারা যেটা করে দেখিয়ে দিল আমাদেরকে, যেটা করে দেখিয়ে দিল ওইটাই লিখবো। দ্য রাইটার্স ওপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্সড মাই থটস। এটাই সব ক্ষেত্রে লিখে দিব। তো আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ওয়েল। সো থ্যাংক ইউ।